বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের সবাইকে আজকে আবার স্বাগতম জানাচ্ছি আজকে জুম ক্লাসে। সেই সাথে এই ক্লাসটা ইউটিউবে দেখতে পারবে সবাই। যারা জুমে ক্লাস করতে যারা প্রবলেম ফিল করে বা সমস্যা মনে করে তাদের জন্য যেন ক্লাসের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এটা ইউটিউবে দিয়ে দিব ইনশাল্লাহ। তো তোমরা সবাই বইটা বের করবে, পাশাপাশি আমি এখানে স্ক্রিন শেয়ারে হোয়াইট বোর্ডেও দেখাবো। তোমরা মডেল 29-এর আমরা এখান থেকে দুইটা বিষয় আলোচনা করবো, মডেল 29-এর 9 এবং 12 নাম্বার, অর্থাৎ W21 এবং রিয়ারেঞ্জ। সেই সাথে আমরা 11 নং নিয়ে আলোচনা করবো যদি আমরা সময় পাই শেষে। তো আজকে সবাই বই খুলেছো, তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 215 অর্থাৎ 216 পৃষ্ঠা 216 পৃষ্ঠা আমাদের W21 নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ W21 করতে গেলে আমরা যে বেসিক জিনিসগুলো এগুলো তো অলরেডি আমরা পড়ানো হয়েছে, আমাদের W21 কিছু শীটও দেওয়া হয়েছে। আশা করি সেই শীটগুলো তোমরা পড়েছো। এখানে আমাদের কিছু স্ট্রাকচার দেওয়া হয়েছে। স্ট্রাকচারে সেখানে আমাদের লেখা আছে যে W21 করতে গেলে আমাদের যে নিয়মটা আমরা ফলো করি সেই নিয়মটা কি তোমরা কি বলতে পারবে? স্ট্রাকচার কি, কমন যে স্ট্রাকচার সেটা কি কি বলতে পারবে? স্যার W21 করতে গেলে আমাদের কমন স্ট্রাকচারটা কি, আমরা কোন গঠনটা ফলো করে W21 গুলো আমরা করি, কি বলতে পারবে? স্যার সাবজেক্ট প্লাস প্রথমে আমাদের ওয়ার্ড বসাবো, তাই না? সাবজেক্ট ওয়ার্ড, তারপর কি বসাতে হবে? সাবজেক্ট। তো আমাদের স্ট্রাকচার তোমরা যারা আছো তোমরা খাতায় লিখে নিতে পারো, ওখানেও লিখে নিতে পারো। যেমন স্ট্রাকচার যদি বলি, এটা অনেক লিখে দিয়েছি, তারপরে আজকে লিখে দিয়েছি স্ট্রাকচার কমন স্ট্রাকচার যেটা ফলো করে আমরা W21 গুলো করি। কমন স্ট্রাকচার প্রথমে আমাদের WS ওয়ার্ড বসাবো আমরা, WS ওয়ার্ড WS ওয়ার্ড প্লাস এরপর অক্সিলারি বার, বা আমরা এটাকে হেল্পিং বার বলতে পারি বা অক্সিলারি বার বলতে পারি, কিন্তু হেল্পিং বার বলতে কারণ সবই তোমাদের সুবিধা হয় বেশি, এজন্য আমি হেল্পিং বার বললাম। হেল্পিং বারের পরে আমরা বসাবো সাবজেক্ট, আমাদের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট বসাবো, এবং সাবজেক্টের পরে আমরা যে মেইন ভার্ব যেটা থাকবে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব সেটা বসাবো, প্রিন্সিপাল ভার্ব। আমি স্ট্রাকচার লিখে দিচ্ছি, এবং প্রিন্সিপাল ভার্বের পরে বাকি যে অংশটুকু থাকবে আমাদের আন্ডারলাইন ছাড়া যে শব্দ নিচে দাগ দেওয়া থাকবে ওই শব্দ ছাড়া বাকি যেটুকু থাকবে ওইটুকু বসে লাস্টে আমরা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিব। এটা হচ্ছে আমাদের কমন স্ট্রাকচার, এটা আমরা সবাই জানি। আপনারা লিখে নাও এটা, আমি এটা আবার বলছি। WS ওয়ার্ড বসাবো প্রথমে, এরপরে হেল্পিং বার বসাবো। আমি শুধু হেল্পিং লেখা হয়েছে, হেল্পিং বার বসাবো, সাবজেক্ট মেইন বার প্রিন্সিপাল। যখন কোন W21 তৈরি করবা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই নিয়মটা আমরা ইউজ করি, এবং তুমি W21 তৈরি করার পরে তুমি দেখে নেবা যে আমি কি সেই নিয়মটা কি ফলো করা হয়েছে, এটা নাকি অন্যরকম হয়েছে। এটা ফলো করে তোমার মিলিয়ে নেবা যে আমি কি এই অনুযায়ী W21 তৈরি করছি কিনা। এটা হচ্ছে যখন সাবজেক্ট ছাড়া অন্য কোনো শব্দের নিচে দাগ দেওয়া থাকবে বা আন্ডারলাইন থাকবে, বা W21 এর মূল উত্তরের মূল অংশ হবে, সেই ক্ষেত্রে আমরা এটা ফলো করব। আর আমাদের আরেকটা বিষয় আছে যে যদি আমাদের সাবজেক্ট যদি উত্তর হয় কখনো, বা অক্সিলারি ভার্বের আগে বা সাবজেক্টের আগে যে শব্দ থাকবে যদি ওইটার নিচে দাগ দেওয়া থাকে বা উত্তরে যদি সেটা মূল অংশ হয়, সেই ক্ষেত্রে আমরা কোনটা ফলো করব? সেক্ষেত্রে আমাদের আরেকটা স্ট্রাকচার হচ্ছে, আমাদের দুইটা আরেকটা স্ট্রাকচার লেখো, STR RU CTURE। আরেকটা স্ট্রাকচার হচ্ছে, সেক্ষেত্রে শুধু আমরা এটা খুবই সহজ। ধরো আমি বাক্য লিখলাম রহিম প্লে ফুটবল। এখানে রহিম যে দাগ দেওয়া আছে তাহলে কি উত্তর হবে? হু প্লে ফুটবল হবে, তাই না? হু প্লেস ফুটবল, রহিম প্লেস ফুটবল, তাহলে হবে হু প্লে ফুটবল। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে এই উপরের নিয়মটা কিন্তু ফলো করে নেই। এখন যে স্ট্রাকচারটা লিখে দিলাম এটা কিন্তু আমরা ফলো করে নেই, শুধু রহিমের পরিবর্তে হু লিখে দিছি।
এটা নিয়ম হচ্ছে যদি কোনো সাবজেক্ট উত্তরের মূল অংশ হয় সাবধানে দাগ দেওয়া থাকে, সেটা যদি ব্যক্তি হয় আমরা হু লিখবো, বস্তু হলে হোয়াট লিখবো, অথবা অন্য যে কোনো উপযুক্ত ডাব্লিউ চট বসাবো, আর বাকি সব একই রকম থাকবে। এখন নতুন করে হেল্পিং ভার্ব বা নতুন করে কোনো অন্য কিছু চেঞ্জ করা লাগবে না, শুধু ওই 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 সাবজেক্টের রূপ অনুসারে হু বা হোয়াট বা অন্য যে কোনো উপযুক্ত ওয়ার্ড বসিয়ে আমরা বাকি সবাই এরকম রাখবো। সেক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা হবে এরকম। আমি যদি বলি তাহলে প্রথমে আমরা লিখবো ডাব্লিউ ওয়ার্ড, WORD, এটার পরে আমরা বাকি সব সেম রাখবো, কোনো চেঞ্জ করবো না, আমরা চেঞ্জ করবো না। লাস্টে কিন্তু অবশ্যই আমরা প্রশ্ন চিহ্নটা দিয়ে দেবো। এটা মনে রাখবা যদি আমাদের সাবজেক্ট যদি উত্তর হয়, তার সাবজেক্টের নিচে যদি দাগ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই নিচের যে 2 নাম্বার যে আমি স্ট্রাকচার লিখে দিলাম এটা আমরা ফলো করবো এবং এই স্ট্রাকচার অনুসারে করবো। এখন আমরা অনেকে হেল্পিং ভার্ব চিনি না, অনেকে মনে করে যে হেল্পিং ভার্বটা কি, তো হেল্পিং ভার্ব কোনগুলো বা অক্সিলারি ভার্ব বলতে পারি আমরা। আমরা হেল্পিং ভার্ব বলতে পারি, অথবা এটাকে আমরা অক্সিলারি ভার্ব বলতে পারি। ঠিক আছে, অক্সিলারি ভার্ব বলা যায় এটাকে। তো সেগুলো কোনগুলো আমরা চিনি কি, সেগুলো কি বলতে পারবা? অক্সিলারি ভার্বগুলো কে বলতে পারবা? অক্সিলারি ভার্ব কোনগুলো? Sir, do, does, did, do, does, did, was, were, have, শুরু করলাম যে have, has, হ্যাঁ, shall, will, is are, do, তারপর do, does, এরপরে did, shall, হ্যাঁ, এরপরে was, এরপর রয়েছে were, এগুলো অক্সিলারি ভার্ব। এরপরে রয়েছে আমাদের have, has রয়েছে, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। এছাড়া আরো রয়েছে আমাদের shall অথবা will, এগুলো কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এগুলো আরো অসংখ্য, আবার কিছু ক্যান, কুড রয়েছে, কুড, এরপরে মে, এগুলো কিন্তু সবই অক্সিলারি ভার্ব। মাইট, এগুলো সবই কিন্তু অক্সিলারি ভার্ব, মে, মাইট ইত্যাদি। এগুলো এরকম আরো অনেক কিন্তু অক্সিলারি ভার্ব রয়েছে। এই অক্সিলারি ভার্বগুলো আমাদের মনে রাখতে হবে। তবে একটা কমন একটা নিয়ম শুনো, যে কোনো বাক্যকে প্রশ্ন করার জন্য নিয়ম হচ্ছে যদি তুমি দেখো কোনো বাক্যে সাবজেক্টের পরে am, is, are, was, are বা do, does, did, shall, will, can, could, may, might এগুলো রয়েছে, তাহলে ওই বাক্যকে প্রশ্ন করার জন্য শুধু সাবজেক্ট আগে এগুলো নিয়ে আসলেই হবে। যদি কোনো বাক্যে am, is, are, was, are, can, may, should, will, would থাকে, তাহলে কিন্তু ওই বাক্যে নতুন করে কোনো do, does, did বা নতুন করে কোনো অন্য কিছু আনার প্রয়োজন নাই। যদি কোনো বাক্যে was থাকে তাহলে শুধু wasটা সামনে নিয়ে এসে বলবো এবং তার আগে আমরা উপযুক্ত WH বসাবো, তাহলে কিন্তু আমাদের প্রশ্ন করা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের কমন স্ট্রাকচার। আর একটা বিষয় হচ্ছে যে যদি কখনো স্থান বা জায়গা বোঝায়, জায়গা না দাগ দেওয়া থাকে আমরা হোয়ার লিখি, তাই না? সময় যদি বোঝাতে আমরা হোয়েন লিখি, হোয়েন মানে কখন। কতগুলো যদি বোঝায় কতগুলো, যদি কখন কতগুলো বোঝালে হাউ মেনি লিখি। কতটুকু পরিমাণ বোঝাইলে আমরা হাউ মাচ লিখি। কত দূর সেক্ষেত্রে আমরা হাউ ফার লিখি। how far, অ্যাপ্লিকেশনে যে শীটটা দেওয়া হয়েছে নিয়মের শীট, সেটার মধ্যে সব আছে। যদি কারো না থাকে তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করবা, ওইটার মধ্যে কিন্তু সব কিন্তু এগুলো রয়েছে। আচ্ছা, এখন আমরা বইয়ে চলে যাব। এই বেসিক নিয়মগুলো তোমরা জানো, তারপর আমি আবার একটু বলে দিলাম তোমাদের যদি কারো মনে না থাকে সেক্ষেত্রে। এখন যদি আমরা এইগুলো আবার আমি একটু মুছে দিলাম সব। এখন আমরা বই থেকে এখন কারেকশন করব। আমাদের যে ফিকচারে যে পড়াটা আছে সেখান থেকে আমরা দেখবো যেগুলো আমরা পারি কিনা। আজকে আমাদের ফিকচার পড়া ছিল 9, 10, 11, 12 এই পর্যন্ত। আমাদের অলরেডি 10 নম্বর ক্লাসটা নেওয়া হয়েছে ইউটিউবে, এই জন্য ওটা আমি আলোচনা করবো না, ওটা তুমি ইউটিউবে দেখে নিবে। 9 নং এবং 12 নং নিয়ে যদি আমি আলোচনা করি, 9 নং এ রয়েছে, 9 নং এর এই খেয়াল করো তো সবাই, পৃষ্ঠা 216, 9 এর এই নাম্বার। এটা আমি বলে দিচ্ছি, পাশাপাশি তোমাদের কাছ থেকে শুনবো। আমি আবার হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা এ নাম্বার লিখলাম। এখানে রয়েছে আই লাভ ব্যাডমিন্টন। আচ্ছা, আমার সামনে এখানে একজন শিক্ষার্থী রয়েছে, তোমরা তো অনলাইনে ক্লাস করতেছো। আমার সামনে একজন শিক্ষার্থী রয়েছে যে আমার সামনে বসে আছে, ওর নাম হচ্ছে কি, তোমার নাম? অহনা। অহনা বলো তো
প্রথমটা কি রয়েছে, প্রথম শব্দটা কি, আই লাভ ব্যাডমিন্টন। আচ্ছা, আমি ব্যাডমিন্টন খেলতে বা ব্যাডমিন্টন খেলাটা খুব ভালোবাসি বা পছন্দ করি। তো এইটা আমাদের কি হইতে পারে, যে আমি কি, এটা কি বোঝাচ্ছে যে আমি কি পছন্দ করি বা কি খেলতে ভালোবাসি, তাই না? তাহলে কি হবে, কে পারবে? Sir, what you love? হ্যাঁ, তোমার হোয়াট ডু ইউ লাভ, এখন আই থাকলে ইউ হবে। এখন কিভাবে হলো নিয়মটা বলি, যে আমি কি বাংলায় গিয়ে প্রশ্ন করে নিবা, তাতে সমস্যা হয় বলে মনে করো, তোমরা আগে বাংলায় প্রশ্ন করে নেবে। যারা এখন অনলাইন ক্লাসে জয়েন করলা তাদের জন্য বলতেছি, আমরা আলোচনা করতেছি মডেল 29-এর 216 পৃষ্ঠা 9 নং, অর্থাৎ ডাব্লিউ কোশ্চেন আলোচনা করতেছি। তো এখানে আমি কি ভালোবাসি, কি ইংলিশ হোয়াট, তাহলে অবশ্যই ডাব্লিউ ওয়ার্ড আগে হবে স্ট্রাকচার অনুসারে। গঠন লিখে দিয়েছিলাম যে প্রথমে ডাব্লিউ ওয়ার্ড হবে, এরপরে তো আমাদের অক্সিলারি ভার্ব হবে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা যেমন লাভ এর প্রেজেন্ট ফর্ম, ইডি থাকলে ডিড বসাইতাম, এস থাকলে ডাল বসাইতাম, তাই না? যদি কখনো ভার্বের সাথে এস বা এ যুক্ত থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব বসাবো, সাবজেক্টটাকে ডাস। কিন্তু এখানে তো লাভের সাথে এস বা ই যুক্ত নাই, তাহলে কি হবে, ডু হবে। হোয়াট ডু, লিখে নাও, ওখানে লিখে নাও, এটা খাতায় লিখে নাও। তাহলে হবে হোয়াট ডু, তাহলে আই থাকলে কি হবে, ওর ইউ হয়ে যাবে, মনে রাখবা। তাহলে হোয়াট ডু ইউ লাভ, কি ভালোবাসো। তোমরা কি বুঝতেছো যে এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে এস যুক্ত হলে ডাক বসাতে হবে, এস যুক্ত নাই প্রেজেন্ট ফর্মে, সেক্ষেত্রে ডু হবে, হোয়াট ডু ইউ লাভ। এখন আমরা চলে যাও বি নম্বরে, তারপরেরটা আছে আই প্লে উইথ মাই ফ্যামিলি অন উইকেন্ডস। এরকম ডাব্লিউ কোশ্চেন গত সপ্তাহে পরীক্ষায় আসছিল। অন উইকেন্ডস মানে কি, উইকেন্ডস মানে কি, কে পারবে? ছুটির দিন, মানে বন্ধের দিন, ছুটির দিন। ছুটির দিন। তাহলে আই প্লে, আমি খেলাধুলা করি, খেলি, উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে, ফ্যামিলির সাথে খেলাধুলা করি, অন উইকেন্ডস, সাপ্তাহিক ছুটির দিনে। উইকেন্ড মানে সাপ্তাহিক ছুটির দিন, তাহলে সাপ্তাহিক ছুটির দিনে আমি খেলাধুলা করি। তো এইটা মূলত কি বোঝাচ্ছে, অন উইকেন্ডস, এটা তো একটা সময়। সময় থাকলে কি হয়, ডাব্লিউ ওয়ার্ড হোয়াট হবে না হোয়েন হবে, ওখানে কি হবে, When do you play with your হবে। family? তাহলে আমরা প্রথম হোয়েন When বসাবো। do you play with your এখানে family? তো প্লে এর যুক্ত নাই প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এখানে অক্সিলারি ডু হবে, হোয়েন ডু, তাহলে আই আছে, ইউ হবে, হোয়েন ডু ইউ, তাহলে হোয়েন When ডু do ইউ you play with your family? প্লে With your কি family. হবে, উইথ ইউর ফ্যামিলি, মাই থাকলে এখানে ইউর হয়ে যাবে, তাহলে উইথ, সরি, উইথ ইউর ফ্যামিলি। তোমরা কি আমার লেখাগুলো দেখতে পাচ্ছ, যারা ক্লাস করছো অনলাইনে স্যার, দেখতে পাচ্ছ? স্যার। দেখো তো আমার লেখা ঠিক আছে কিনা। তাহলে হোয়েন ডু প্লে উইথ ইউর ফ্যামিলি, তাহলে হয়ে গেল। এখন নাম্বার সি নাম্বার যাব। সি নাম্বারটা দেখো কি হয়, নাম্বার সি। সি নাম্বারে আমাদের এখানে বলছে মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং। আমি তোমাদের একটা নিয়ম বলেছিলাম কিছুক্ষণ আগে, যে যদি কোনো বাক্যে এম, ইজ, আর, ওয়াজ, আর বা হ্যাভ, হ্যাজ, ক্যান, মে শুরু থাকে, তাহলে ওই বাক্যকে প্রশ্ন করার জন্য সাবজেক্টের আগে শুধু ওই এম, ইজ, আর, ওয়াজ আরটা সামনে আমরা নিয়ে এসে পড়বো, তার আগে ডাব্লিউ ওয়ার্ড হবে। তাহলে এখানে আমাদের কিন্তু মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং, তাহলে ইজ, তাহলে ইজটা সামনে চলে আসবে। এখন আগে ডাব্লিউ ওয়ার্ড কি হবে, যে আমার ভাই খুব শক্তিশালী, তাহলে আমার ভাই কেমন, নাকি আমার ভাই How is how? কেমন, ইংরেজি কি না, How? হাউ। তাহলে হাউ হলো কেমন, তাহলে হাউ এর তাহলে আমাদের এখন আমরা অক্সিলারি ভার্ব বসাতে হবে গণনা অনুসারে। তাহলে অক্সিলারি ভার্ব কি হবে বলো তো? How is your? Is. অক্সিলারি ভার্ব কি হবে? Is. ইজ, কারণ এখানে ইজ রয়েছে। একটু আগে বললাম যে ইজ থাকলে অক্সিলারি দেওয়া থাকলে ওইটা আমরা সামনে নিয়ে এসে করব। তাহলে হাউ ইজ, আর মাই থাকলে এখানে ইউর হবে, তাহলে হাউ ইজ ইউর Brother. অনেকে প্রশ্ন করে দেন আই থাকলে ইউ হয় কেন বা ইউ থাকলে আই হয় কেন, এর কারণটা কি? কারণটা হচ্ছে ডাব্লিউ কোশ্চেন তৈরি করার একটা অন্যতম শর্ত হচ্ছে আমি যে প্রশ্নটা তৈরি করব সেই প্রশ্নের উত্তর যেন ওই প্রদত্ত বাক্যটা হয়, যে বাক্য দেওয়া থাকবে পরীক্ষা খাতায় বা বইয়ের মধ্যে,
আমি যে প্রশ্ন তৈরি করব সেই প্রশ্ন উত্তর যেন ওই লাইনটা হয়। এখন যদি বলি আমার ভাই কেমন, আমি তো নিজে নিজেকে প্রশ্ন করব না, আমাকে তো অন্য কেউ প্রশ্ন করবে, এই উত্তরটা তো আমি দিব। যদি অন্য কেউ প্রশ্ন করলে কি কেউ কি বলবে যে আমার ভাই কেমন, তখন কি আমি বলবো আমার ভাই শক্তিশালী? সে প্রশ্ন করবে তোমার ভাই কেমন, তাই না? তোমার ভাই কেমন, তখন আমার উত্তর হবে যে মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং, আমার ভাই খুব শক্তিশালী। তাহলে উত্তরের সাথে প্রশ্নের একটা মিল রাখতে হবে। যদি সে প্রশ্ন করে তোমার ভাই কেমন, তোমার ইংরেজি কি, ইউর, এই জন্য কিন্তু মানে মাই পরিবর্তে ইউর লিখলাম, তোমার ভাই কেমন, তখন আমার উত্তরটা এখানে দেওয়া আছে মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং, তাহলে কিন্তু আমাদের মিলে গেল। এইভাবে উত্তরের সাথে প্রশ্নের একটা মিল রাখতে হবে। আমি যে প্রশ্ন তৈরি করব সেই প্রশ্নের উত্তর যেন ওই লাইনটা হয়, যে লাইনটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে। নাম্বার ডি। এবার নাম্বার ডি দেখো, কার কোনো সমস্যা হলে প্রশ্ন করবো অবশ্যই। নাম্বার ডি নাম্বার দেখো, ডি নাম্বার রয়েছে এখানে আমাদের এখন যে ক্লাসে জয়েন করেছে লাবিবা ইসলাম, তোমার ভিডিওটা অন করে রাখো, তোমাকে দেখতে পাচ্ছি না, কে ক্লাস করতেছো না দেখলে কেমন হয়। আচ্ছা, নাম্বার ডি, আই প্লে ইন দ্য ফিল্ড, আমি মাঠে খেলাধুলা করি। আসলে আজকে ডাব্লিউএস অনেক সবগুলো অনেক সহজ। আই প্লে ইন দ্য ফিল্ড, আমি মাঠে খেলাধুলা করি, এটা কি বোঝাচ্ছে? সময়, জায়গা, নাকি স্থান, নাকি নাকি জায়গা where বসবে জায়গা কোথায়? Where do you play? কোথায় ইংরেজি কি? where Sir, হোয়ার, ভেরি গুড। where তাহলে হোয়ার, do you play? WHERE, হোয়ার। তো এখানে হোয়ার, এখানে আমাদের অক্সিলারি ভার্ব কি বসাবো? ঠিক প্রথমটার মতো কি হবে অক্সিলারি ভার্ব? do ডু। হ্যাঁ, হোয়ার ডু। তাহলে আই, এখানে তো আই আছে তাই না, তাহলে কি হবে? ইউ হবে। তাহলে আমি মাঠে গেলে তো প্রশ্ন কি হবে? তুমি কোথায় খেলো? তো হোয়ার ডু ইউ play প্লে। তো ডাব্লিউ কোশ্চেন কিন্তু এগুলো আমাদের নিয়ম অনুসারে কিন্তু প্র্যাকটিস করতে হবে। নিয়ম অনুসারে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এগুলো পারবে না, অবশ্যই তোমরা এগুলো নিয়ম মেনে প্র্যাকটিসটা করবা। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা আরেকটা করব এখন আমরা এখানে, আর লাস্ট নাম্বার ই। ই নাম্বার দেখো, ই নাম্বার রয়েছে আই প্লে টু গেট স্ট্রঙ্গার। স্ট্রঙ্গার মানে হচ্ছে শক্তিশালী বা শক্তিশালী, বেশি শক্তি। স্ট্রং মানে শক্তিশালী, স্ট্রং মানে বেশি শক্তিশালী, আর স্ট্রংগেস্ট আরো বেশি শক্তিশালী। ডিগ্রি বলে গেলে কি, ডিগ্রি তোমরা যখন শিখছো তখন ভালোভাবে বুঝবা। ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এগুলার এটা কোনো কিছুর মানে পরিমাণ বোঝা, সাধারণত কম বা বেশি। স্ট্রঙ্গার মানে বেশি শক্তিশালী, স্ট্রংয়ের চেয়ে আরো বেশি। যেমন গুড, বেটার, বেস্ট। গুড মানে ভালো, বেটার মানে ভালো, মানে একটু বেশি ভালো, বেস্ট মানে সবচেয়ে ভালো। ঠিক তেমন এখানে রয়েছে স্ট্রঙ্গার মানে শক্তিশালী, স্ট্রং মানে শক্তিশালী, আর স্ট্রঙ্গার মানে একটু বেশি শক্তিশালী, আর যদি বলি স্ট্রংগেস্ট আরো বেশি, সবচেয়ে শক্তিশালী। তো এখানে বলা হয়েছে আই প্লে টু গেট স্ট্রঙ্গার, আমি বেশি শক্তিশালী হওয়ার জন্য হতে কি করি? খেলাধুলা করি। মনে রাখবা একটা নিয়ম আছে, যদি কখন বাক্যে কারণ বোঝায়, অর্থাৎ টু প্লাস ভার্ব যদি থাকে, এবং শুধু টু প্লাস ভার্ব থাকলেই হবে না, আগে দেখি না তো স্যার কারণ বোঝাচ্ছে নাকি। যদি বলি আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি, এরা তার কারণ বোঝাচ্ছে না, আমি কি পছন্দ করি, এখানে কিন্তু হোয়াট হবে, হোয়াট ডু ইউ প্লে। তো হোয়াট ডু ইউ লাইক, আবার বলি আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি। যদি কেউ প্রশ্ন করে তুমি কি পছন্দ করো, তাহলে হবে হোয়াট ডু ইউ লাইক, কিন্তু হোয়াট হয়েছে কিন্তু। কিন্তু এখানে দেখো ইন নাম্বার আই, আমি শক্তিশালী হতে কিন্তু খেলাধুলা করি। তাহলে তুমি কেন খেলাধুলা করো, কেন? তাহলে এখানে কারণ বোঝাচ্ছে, খেলার কারণটা কি? তুমি যে রেগুলার খেলাধুলা করো কেন? শরীর ফিট থাকবে এবং শক্তিশালী হবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, এর জন্য খেলাধুলা করি। এই জন্য আমাদের এই লাস্ট বাক্যটা কারণ বোঝাচ্ছে। আর যখন রিজন বা কারণ বোঝাবে তখন আমাদের হোয়াই হবে। এটা অনেক সময় টু প্লাস ভার্ব থাকতে পারে, ফর প্লাস ভার্ব আইএনজি এরকম আন্ডারলাইন দেওয়া বাক্য থাকতে পারে, অথবা বিকজ যুক্ত বাক্য থাকতে পারে। ওই সমস্ত বাক্যে আমাদের ডাব্লিউএস আউট হোয়াই হবে। তাহলে এখানে কি হবে? হোয়াই। Why do you play? তাহলে হোয়াই, Why do you play? তাহলে অক্সিলারি ভার্ব ডু, হোয়াই ডু ইউ Play. প্লে। যদিও আজকে ডাব্লিউ কোশ্চেনগুলো অনেক সহজ, তারপরে সহজগুলো বুঝতে পারলে কোডিংগুলো পারবে। হোয়াই ডু ইউ প্লে, তোমরা আসলে বুঝতে পেরেছো
এই যে 5টা আমরা পড়লাম, নিয়ম আলোচনা করা হলো, এগুলো তোমাদের বেশি প্র্যাকটিস করতে হবে। তোমাদের 300 পৃষ্ঠার দিকে দেখবা বা 299 বা 200 এর দিকে তোমাদের বইতে দেখবে, এগুলো প্র্যাকটিস করবো কোথা থেকে আমি তোমাদের বলি। এই যে পাশে আছে তোমাদের বইতে দেখো 274 পৃষ্ঠা, 273 74। তোমরা খাতায় লিখে নাও, একটু লিখে নিতে পারো, ওখানেও লিখে নাও। তোমরা প্র্যাকটিস করবা, বিশেষ করে আমি প্র্যাকটিস করার জন্য বলতেছি। 273 পেজ নাম্বার তোমাদের নবদূত বই পৃষ্ঠা লিখে নাও। 273 পৃষ্ঠার এখানে দেখো, এখানে এক থেকে অনেকগুলো আছে আমাদের, এখানে হাজার হাজার ডাবল কোশ্চেন রয়েছে, হাজার হাজার না মানে অনেকগুলো রয়েছে। তো এখানে থেকে তোমরা প্র্যাকটিস করবা। 40 পর্যন্ত তোমরা এখান থেকে 1 থেকে 40 পর্যন্ত রয়েছে, তোমরা এখানে 1 থেকে 6 পর্যন্ত প্র্যাকটিস করবা। তোমরা খাতা লিখে রাখো, 1 থেকে 6 পর্যন্ত প্র্যাকটিস করবা। যদি এগুলো সহজ, যদি এগুলো পারো, তোমার যেগুলো বেশ সহজ মনে হয়, সেই ক্ষেত্রে তুমি প্র্যাকটিস করবা হচ্ছে, যদি এগুলো সব পারো, যদি সময় থাকে তাহলে প্র্যাকটিস করবা 21 থেকে শুরু করে 28 পর্যন্ত। নাম্বারটা লিখে নাও, 21 থেকে 28, 1 থেকে 6 এবং 21 থেকে 28, এগুলো বাসায় প্র্যাকটিস করবা। এগুলো যদি তুমি ডাব্লিউ কোশ্চেন পারো, নিয়ম অনুসারে যদি নিজে নিজে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার জন্য ডাব্লিউ কোশ্চেন আরো অনেক সহজ হয়ে যাবে, পরীক্ষার মধ্যে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার এগুলো তো একবার এসডব্লিউ করাইছেন। আচ্ছা, এটা তোমরা লিখে নাও, এই তোমাদের এটা বাড়ি কাজ থাকবে। এখন আমি রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ফিকচারে আছে রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা আছে। আমি আজকে রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা করব, পাশাপাশি সময় থাকলে আমরা এই 11 নং নিয়ে 11 নং সহজ বিষয়, এই জন্য আমরা রিয়ারেঞ্জটা অনেকে তোমরা কঠিন মনে করো, আমরা রিয়ারেঞ্জ আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? একটু লাইনে থাকো, আমার একটু কম্পিউটার একটু নেটের সমস্যা হচ্ছে এখানে, এখন আমি নেটে কাজ করতেছে না। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রিয়ারেঞ্জ। আমরা কোন রিয়ারেঞ্জ আলোচনা করব। কোশ্চেন নাম্বার 12 নং দেখো, পৃষ্ঠা 216 টু 16, একই পৃষ্ঠা। এখানে রিয়ারেঞ্জের আগে আমি কিছু বলে নেই, এটা আমরা কিভাবে সহজেই পরীক্ষার মধ্যে রিয়ারেঞ্জের কারেকশন করতে পারবো। তোমরা তোমাদের টেক্সট বুক যারা রয়েছে, পাঠ্য বই, মূল বই, এই মূল বইয়ের যে প্যাসেজগুলো রয়েছে, রিডিং গুলা, এই রিডিং যত বেশি পড়বা, যত ভালো পড়বা, রিডিং তত বেশি ভালো পারবে। অবশ্যই রিডিং তোমাদের শব্দ অর্থ সহ এগুলো ভালো মতো পড়তে হবে। এগুলো ভালো পড়লেই তোমরা কিন্তু রিডিংগুলো খুব ভালো মতো অ্যানসার দিতে পারবা। যেমন আমরা কিন্তু তোমাদের 12 বলে সিন প্যাসেজগুলো অনুপাত সহ অর্থ সহ পড়ার জন্য, এগুলো অর্থ সহ অনুপাত সহ পড়ার জন্য কেন বলি, তুমি যদি বই থেকে, পাঠ্য বই থেকে অর্থ সহ রিডিংগুলো, গল্পগুলো বা সিন প্যাসেজগুলো, সিন প্যাসেজগুলো যত বেশি ভালো পড়বা, তত বেশি কিন্তু তুমি রিয়ারেঞ্জে পারবা। এই রিয়ারেঞ্জ পারার জন্য অবশ্যই আমাদের সিন প্যাসেজগুলো বেশি বেশি পড়তে হবে, পাঠ্য বই বেশি বেশি পড়া লাগবে। যদিও রিয়ারেঞ্জে করার কমন একটা আছে, সেটা হচ্ছে আমাদের টেন্সের কিছু স্ট্রাকচার আছে, বাক্য গঠনের স্ট্রাকচার। বিশেষ করে একটা সাধারণ বাক্য গঠন করানোর জন্য আমাদের প্রথমে আমরা সাবজেক্ট বসাই। সাবজেক্ট মানে কি, যে কাজ করে, তার সম্পর্কে লিখবো। আমরা একটা বাক্যে দেখবো কে কাজ করতেছে, সাবজেক্ট কি হইতে পারে, এটা বসাবো। এরপর অক্সিলারি ভার্ব বসাবো। আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব চিনি যে কোনগুলো অক্সিলারি ভার্ব, এম ইজ আর, ওয়াজ আর, ক্যান, মে, শুড, কুড, এগুলো অক্সিলারি ভার্ব, ওইগুলো আমরা খুঁজে বের করে সেগুলো বসাবো। এরপরে মেন ভার্ব বসাবো, আমরা প্রিন্সিপাল ভার্ব, যে মূল যারা কাজ করাবো তবে যে ওয়ার্ড দ্বারা, সেই ওয়ার্ড বসাবো। এবং বাকি শব্দগুলো আমরা অর্থ অনুসারে সুন্দরভাবে সাজাবো। এবং এই বাক্য গঠনের নিয়মটা, সেই সাথে আমরা মূল বইটা বেশি বেশি পড়লে তোমার আশা করি কোনো সমস্যা হবে না। আর মনে রাখবা, তোমাদের রিয়ারেঞ্জ কিন্তু পাঠ্য বই থেকে আসবে।
পাঠ্য বই রিডিং থেকে আসবে, এজন্য ওইগুলো বেশি পড়তে হবে। এখন আমরা রিয়ারেঞ্জ কারেকশন করব। আজকে খুব সহজ রিয়ারেঞ্জ আমাদের রয়েছে, এইগুলো তোমরা প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। যত বেশি রিয়ারেঞ্জ প্র্যাকটিস করবে তত বেশি ভালো পারবে। এখানে 12 নং দেখো, এখানে রয়েছে, এখানে এলোমেলো করে শব্দ রয়েছে। তোমার দেখো 216 পৃষ্ঠায় 12 এর নাম্বার রয়েছে নিডস। নিডস যখন দেখবা নিড এবং নিডের সাথে এস যুক্ত থাকবে, তার মানে ওইটা একটা মূল ভার্ব। নিডের সাথে এস যুক্ত মানে একটা মেইন ভার্ব, প্রয়োজন হওয়া, মেডিসিন। তাহলে এখানে সাবজেক্ট কে খুঁজে বের করো, সাবজেক্ট খুঁজে বের করো, কে কাজ করতেছে? সাবজেক্ট সি। এবার আমরা এ নাম্বার দিয়ে লিখবো, এ নাম্বার দিয়ে লিখলাম she needs medicine. She needs some medicine. তো অক্সিলারি ভার্ব নাই, যদি অক্সিলারি না থাকে তাহলে আমরা পরেরটা চলে যাব, মেইন ভার্ব বসাবো। তাহলে needs হবে she needs। তোমরা দেখতে পাচ্ছ, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ লিখতেছি যে, আচ্ছা she needs, তাহলে some কি প্রয়োজন, needs মানে প্রয়োজন হওয়া, তার কি প্রয়োজন? he needs some medicine, তাই না? she needs some medicine, ঠিক আছে? তো এভাবে কিন্তু আমরা অর্থ অনুসারে ব্যাখ্যাগুলো আমরা মিলাবো। এখন তো আমরা পরে চলে যাই, বিন নাম্বার চলে যাই। বিন নাম্বারটা কি হবে? বিন নাম্বার রয়েছে রেগুলারলি, মানে নিয়মিতভাবে বা দৈনন্দিনভাবে। ইউর তো মানে তোমার, ইউ তো কখনো সাবজেক্ট হতে পারে, মনে রাখবা। ইউর কখনো সাবজেক্ট না, ইউ সাবজেক্ট হয়, তাহলে প্রথম সাবজেক্ট বসাতে হবে। কিন্তু এখানে তো সাবজেক্ট নাই, যদি সাবজেক্ট না থাকে তাহলে মনে রাখবা সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। যদি কখনো সাবজেক্ট খুঁজে না পাও, মনে রাখবা সেটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের কিভাবে হয়, এটা কিন্তু তোমাদের শীট তোমাদের দেওয়া আছে, তোমরা এটাকে তোমরা করেছো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে হচ্ছে আমাদের ভার্ব হয়। এর ভার্ব কোনটা? এখানে মেইন ভার্ব কোনটা? মেইন ভার্ব হচ্ছে ওয়াশ। Wash your hands. WASH, তাহলে ওয়াশ দ্রুত করো, কি দ্রুত করো? ইউর, পরে হবে ইউর। ইউর তো একটা পজিটিভ, মনে রাখবা, এটা পজিটিভ প্রোনাউন, কারো অধিকার বা দখল বোঝায় ইউর। তাহলে ইউরের পরে কিন্তু অবশ্যই আমাদের কি হবে? নাউন। কি নাউন হবে? নাউন হবে Wash your hands regularly. ভেরি গুড। এরপরে কি হবে? রেগুলারলি। Regularly. REGULARLY, তাই না? LARLY, রেগুলারলি। আচ্ছা, তোমরা ক্লাস যারা জয়েন করছো, আমার যারা জয়েন করতে পারা নাই, আমরা ক্লাসটা ইউটিউবে দিয়ে দেব, যেন তারা সবাই ক্লাসটা দেখতে পারে। তোমরা কি আমি যে লিখছি দেখতে পাচ্ছ কি সবাই? হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ? আচ্ছা, ভেরি গুড। এবার আমরা 3 নাম্বার চলে যাব, নাম্বার সি। দেখা যাচ্ছে না, অর্ধেক লেখাই করা। ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি। এটা কত পেজ? হ্যান্ডস রেগুলারলি। আচ্ছা, সি নাম্বার কি রয়েছে? সি নাম্বারে স্যার ব্লু হ্যাজ দ্য শি। কি রয়েছে? স্যার টিচিং। হি হ্যাজ দ্য ফ্লু হবে। টিচিং লাইকস ভেরি তাহলে কি হবে? হি লাইকস টিচিং ভেরি মাচ। হি লাইক, তাহলে হি লাইকস, হ্যাঁ হি লাইক কি পছন্দ করে? টিচিং, TEACHING। এটা কিন্তু আমাদের রাজু ফায়ার ফাইটারে আমাদের এটা রয়েছে, তুমি সাধারণত এই ব্যাপারটা অর্থাৎ এই সব প্রত্যেকটা বাক্যে কিন্তু আমাদের মূল বই রয়েছে। শি লাইকস টিচিং, তারপরে কেউ সে টিচিং বন্ধ করে কতটুকু? ভেরি মাচ, খুব বেশি। ভেরি মাচ, ভেরি মাচ, শি লাইকস টিচিং ভেরি মাচ। আচ্ছা, এবার নাম্বার ডি, শি লাইকস টিচিং ভেরি মাচ। আচ্ছা, এরপরে কি রয়েছে? ফ্লো হ্যাজ দ্য শি। এটাও আমরা জানো সীমার ফ্লো ছিল, তাহলে কি হবে? শি সাবজেক্ট, শি হ্যাজ দ্য ফ্লু। হ্যাজ হচ্ছে অক্সিলারি বা মেইন ভার্ব হিসেবে কাজ করতে থাকে না। শি হ্যাজ দ্য, কি হবে? শি হ্যাজ দ্য ফ্লু। ফ্লো, তাহলে শি হ্যাজ দ্য ফ্লো।
যদিও আজকে অনেক সহজ সহজ রিঅ্যারেঞ্জ করতেছি। she has the flu, very good, মানে তার মানে সর্দি জ্বর হয়েছে, ফ্লু মানে সর্দি জ্বর, বাইরে জনিত জ্বর, she has the flu। তারপর হচ্ছে এই নাম্বার ইউ গো টু, তাহলে সিমন যেহেতু লাস্টে ফুল স্টপ রয়েছে প্রথমে আমরা শব্দের বসাবো ইউ। You can go to Srimangol. You can go to Srimangol. SRI, শ্রীমঙ্গল, তাই না? MANGAL, you can go to শ্রীমঙ্গল। তাহলে আমরা এভাবে রিঅ্যারেঞ্জ গুলো প্র্যাকটিস করব। আমাদের বইয়ের শেষের দিকে কিন্তু অনেক রিঅ্যারেঞ্জ প্র্যাকটিস করতে পারবা, বিশেষ করে 299 থেকে শুরু করে 304 পৃষ্ঠার মধ্যে অনেকগুলো রিঅ্যারেঞ্জ রয়েছে। তোমরা যদি 299 পৃষ্ঠার থেকে শুরু করে 299 পৃষ্ঠার যে মানে প্রায় মানে 155টার মতো রিঅ্যারেঞ্জ রয়েছে, ওইগুলো প্র্যাকটিস করলে তোমরা কিন্তু আরো ভালো করবে। তোমরা প্রতিদিনই কমপক্ষে সেখান থেকে 5 থেকে 10টা করে রিঅ্যারেঞ্জ প্র্যাকটিস করবা, এবং ওই রিঅ্যারেঞ্জগুলো প্র্যাকটিস করলে তোমরা কিন্তু তোমার রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে অনেক বেশি পারদর্শী হবে এবং অনেক বেশি দক্ষ হবে। তো আমরা ক্লাস শেষের দিকে চলে আসছি, আমরা এখন ক্লাস শেষ দিব। তো তোমাদের জন্য কাজ দিয়ে রাখছি, তোমাদের আজকে যে কাজটা থাকবে তোমরা বাড়ির কাজটা লিখে নাও সবাই খাতার মধ্যে, অনাম লিখে নাও। আমাদের আজকে যে বাড়ির কাজটা থাকবে সেটা হচ্ছে তোমার লেখানো বাড়ির কাজ হচ্ছে মডেল 10 নং, কিন্তু এটা আচার ক্লাস নিয়েছে, ওটা নিবে, তুমি দেখতে পারবে বিকালে, তুমি ইউটিউবে দেখে নিবে, আলোচনা করা হয়েছে। মডেল কত বলো তো? 29, তাই না? মডেল 29-এর তোমরা এখানে 9, এরপরে হচ্ছে 10, এরপর হচ্ছে 12, এই তিনটা কিন্তু তোমরা HW করবে। পাশাপাশি তোমরা এই মডেলের 1 থেকে শুরু করে 1 থেকে একদম 13 নং পর্যন্ত প্রত্যেকটা আবার রিভিশন করবে। হ্যাঁ, একবার রিভিশন করবে প্রত্যেকটা 1 থেকে 13 নং পর্যন্ত। তুমি সবগুলো পারো না কিনে একবার রিভিশন করবে, তোমার পড়বে আর কি। ওই 3টা বাড়ি কাজ করবে, আর এগুলো 1 থেকে 13 নং পর্যন্ত সব পড়বে, যেহেতু তোমরা ওইগুলো আগের ছিল, এটা তোমাদের পড়া থাকবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের কার কোনো প্রশ্ন আছে কি? আর কোনো প্রশ্ন থাকলে আলোচনা। আমরা আজকে ক্লাসটা শুরু করেছিলাম 11:15 দিকে, আমাদের ক্লাস শেষ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে গ্রুপে জানাতে পারো, ফোন করে জানাতে পারো, সেখানে তোমাদের প্রশ্নগুলো আমি কালেকশন করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Assalamualaikum.